ক্যাম্পাসে বন্ধুদের সাথে বসে আছি, হঠাৎ করে চোখে গেল ভার্সিটির গেটের দিকে। বিনতি এখানে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। কিরে, ওভাবে কাকে দেখছিস? মনে হয় আমাদের নতুন ইংরেজি টিচার। কে? নতুন টিচার মানে? ওই যে দেখছিস, গোলাপি রঙের শাড়ি পরে আছে, আমাদের নতুন ইংরেজি শিক্ষিকা। 5 দিন হলো জয়েন হয়েছে। তুই 1 সপ্তাহ আসিসনি, তো জানবি কেমন করে? আচ্ছা, আমি একটু প্রিন্সিপাল স্যারের কাছে যাব। কেন? এমনি একটু দরকার আছে। আচ্ছা, যাও তাহলে। ওটা প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এলাম। আসতে পারি স্যার? ইয়েস, আসো। ভেতরে গেলাম। স্যার আমাকে দেখে বললেন, কি ব্যাপার আরফিন, কোনো সমস্যা? জি স্যার, একটা সমস্যা হয়েছে, আমার টিসি লাগবে। কেন? স্যার সমস্যা, তাই প্লিজ দেন। আচ্ছা দিব, আগামীকাল এসো। কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যে তুমি চলে যাচ্ছ। সরি স্যার, আমাকে যেতেই হবে। আজকে পারলে আজকেই দিন। আগামীকাল এসো, আজকে আমার একটু কাজ আছে। ওকে স্যার। বের হতেই আমাদের নতুন ম্যামের সাথে দেখা। চোখে চোখ পড়তেই চোখটা নামিয়ে নিলাম। তারপর আবার বন্ধুদের কাছে চলে এলাম। কিরে, কি করতে গেছিলি? টিসি নিব, তাই বলতে গিয়েছিলাম। কেন? যে কারণে বাচ্চা থেকে বের হয়ে আসতে হয়েছে, সেই কারণেই ভার্সিটিতে ছাড়ছি। চাই না আমি তার সাথে কথা বলতে, দেখা করতে, আর চাই না সে আমার সামনে আসুক বা আমি তার সামনে চাই। ও ও থাকলো তো কি হয়েছে? ওর মতো থাকবে, তুই তোর মতো থাকবি। কোন মেয়েটার জন্য ভার্সিটি ছাড়ছিস? তোদের নতুন ম্যাম। কি? অনেক অবাক হয়ে আচ্ছা যাই, ক্লাস করব। কেন? ভালো লাগছে না তাই। আচ্ছা, যা তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, ছেলেটা কি করতে এসেছিল? টিসির জন্য বলতে এসেছিস? কেন, কি হয়েছে? জানি না, কিন্তু বললো তার কি একটা সমস্যা হয়েছে। ও। হুম। ভার্সিটি থেকে বের হতে যাব, তখন সামিয়া আমার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাও? বাসা। কেন? ভালো লাগছে না তাই। আমার সাথে চলো, ভালো লাগবে। না। চলো তো। আরে না, ভালো লাগছে না। না গেলে কিন্তু কান্না করতে লাগবো। আচ্ছা চলো চলো। আর বাসা যাওয়া হলো না। সামি আমার বেস্ট ফ্রেন্ড, ওর পাগলামিগুলো বেশ ভালোই লাগে। আমি কেমন দেখুন, আপনাদের পরিচয় না দিয়ে বকবক করে যাচ্ছি, আর আপনারাও কেমন যেন মনে করিয়ে দেনই না। ধ্যাত, ভাল লাগে না। আমি আরফিন, 3 কুলের সবাই আছে, কিন্তু আর 1.5 বছর ধরে তাদের থেকে দূরে। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এবার অনার্স লাস্ট ইয়ারে। সামি আমাকে টানতে টানতে নাইমুলদের কাছে নিয়ে আসলো। কিরে, চলে এলি যে? আমি থাকতেই। খুব ভালো। আগামীকাল থেকে কি করবি? আরফিন তো ভার্সিটিতেই থাকবে না। থাকবে না মানে? কোথায় যাবে? আমি চোখের ইশারায় বলতে বারণ করলাম। কোথায় আবার যাবে? এমনি বললাম, তোর কি? ও, আর এতদিন কোথায় ছিলে, আসনি কেন? ও, আর এতদিন কোথায় ছিলে, আসনি কেন? এমনি ভালো লাগছিল না তাই। সবাই মিলে বসে গল্প করতে লাগলাম। একটু পর ক্লাসের সময় হয়ে এলো, তাই উঠে ক্লাসরুমের দিকে গেলাম। সামিয়াও ওর পাশে জোর করে বসিয়ে দিল। প্রথম ঘন্টায় ইংরেজি ম্যাম এলো। আমরা সবাই সালাম দিলাম। ম্যামও উত্তর দিলেন। ম্যাম আমাদের দিকে তাকালেন, তারপর আমার কাছে এসে বলেন, এই ছেলে, তুমি দাঁড়াও। জি। আমি দাঁড়ালাম। আজ কতদিন ধরে ভার্সিটিতে আসনি? জি, 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে কেন আসনি? এমনি ভালো লাগছিল না। কেন, কি হয়েছিল? আমার সম্পর্কে না জানলেও আপনার চলবে, আপনি বরং ক্লাস করেন। আমার এমন উত্তর শুনে হয়তো অনেকেই অবাক হয়েছে। বিনতি আপু আর কিছু বলল না, ক্লাস করাতে লাগলো। আমি লক্ষ্য করলাম বিনতি আপু আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আর এইদিকে তো সামিয়া জ্বালিয়ে মারছে। অনেক রাগ হচ্ছে, কিন্তু সামিয়াকে কিছু বলতে পারছি না। টিফিন পিরিয়ডে সামিয়াকে না জানিয়ে আমি বাসায় চলে এলাম। জানলে আসতেই দিত না। আঙ্কেল, আমার একটা রিকোয়েস্ট রাখবেন? কি এমন বলবা যে রিকোয়েস্ট রাখবেন বলছো? আরিফকে টিসিটিএন না? কেন? ও আমার ফুফাত ভাই, ওকে বাসা থেকে বের করে দিয়েছিল। কেন? আমার কারণে। তুমি আবার কি করেছো? আরিফ আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু আমি ওকে ভালোবাসতাম না। আরিফ আমাকে অনেকবার ভালোবাসি বলেছে, আর আমি অপমান থাপ্পড় দিয়ে ফিরিয়ে দিতাম। একদিন আরিফ আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দিয়ে সে রাগে ওর উপরে একটা মিথ্যে অপবাদ দেয়। তা সবাই বিশ্বাস করে নেয়।
আর ফুপি ফুপা ওকে বাসা থেকে বের করে দেয়। তুমি ঠিক করো নাই। কথাগুলো বলতে বলতে বিনতি আপুর চোখে পানি চলে এসেছে। বিনতি আপু তার রুমাল দিয়ে চোখ মুছে বলল, জি, আর ওকে টিসি দিয়েন না। কারণ জিজ্ঞেস করলে কি বলবো? কিছু একটা বলবেন? ওকে, আর বাসা কখন যাবে? ক্লাস শেষ হলেই। তাহলে আমার সাথে যাইও। না, আমি একা চলে যাব। আর আন্টি আপনাকে যাওয়ার সময় এই বাজারগুলো নিয়ে যেতে বলেছে। ওকে। আচ্ছা আঙ্কেল যাই, একটা ক্লাস আছে। ওকে, যাও। দুপুরে খাওয়া দাওয়া শেষে শুয়ে আছি, তখন পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। কত সুন্দর ছিল দিনগুলো। বুঝতে পারছি আপনাদের জানার ইচ্ছে হচ্ছে কি হয়েছিল 1.5 বছর আগের কথা। বিনতি আপু আমার প্রথম ক্রাশ, স্বপ্ন দেখা প্রথম নারী। শুধু ক্রাশ না, বিনতি আপুকে আমি পাগলের মতো ভালোবাসি। বিনতি আপু আমার থেকে গুনে গুনে বেশি না, 1 বছরের বড়। আপু যখন অনার্স ফাইনাল ইয়ারে, আমি তখন অনার্স থার্ড ইয়ারে। আপু ছাত্রী হিসেবে অনেক মেধাবী, সবসময় ক্লাসে ফার্স্ট আসতো। দেখতে অনেক সুন্দর, চোখ দুটো টান টান, ছোট দুটো গোলাপের পাপড়ির মতো। আপুকে পরি বললেও ভুল হবে না, যদিও পরি দেখি নাই, তবে শুনেছি পরি অনেক সুন্দর, এই আর কি। আপু ভার্সিটির সকল ছেলের কাজ। আমি আপুকে 2 বার প্রপোজ করেছি, এর আগে সাহস করে বলতেই পারিনি। আর যখন বলতে পেরেছি তখন 2 বারই 2টা করে 4টা থাপ্পড় খেয়েছি, আরো অনেক কথা শুনিয়েছে। আরে ভাই, ভাবছেন শুধু চটটা আর থাপ্পড়টা খেয়েছি সেটা না, আজ পর্যন্ত এত খেয়েছি যে লিখলে হয়তো একটা বই তৈরি করা যেত। কিন্তু এত থাপ্পড় খাওয়ার পর হাল ছাড়েনি। কথায় আছে না, হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া, তাই আমি ওই কথাটাকেই ফলো করছি। আমাদের বাসা থেকে আপুদের বাসা খুব বেশি দূরে না, হেঁটে গেলে 5 মিনিটের পথ। আমি এখন আপুদের বাসায় আপুর রুমে বসে আছি। কিরে, তুই আমার রুমে কি করিস? এই তো বসে বসে ক্রিকেট খেলছি। মজা করার জায়গা পাস না, তুই এখানে ক্রিকেট খেলিস? দেখতে যখন পাচ্ছ বসে আছি, তাহলে জিজ্ঞেস করে কেন? তুই আমার রুমে বসে আমাকেই ভাব দেখিয়ে কথা বলছিস? বেরো রুম থেকে। বের হব না। দাঁড়া। আপু দাঁড়া বলে রুমে কি যেন খুঁজতে লাগলো। বুঝতে পেরেছি এখন না গেলে পিঠে উত্তম মাধ্যম পড়বে, তাই রুম থেকে হাঁটা দিলাম। কুত্তার দ্বারা পালাচ্ছিস কেন? আমার মার খাওয়ার কোনো ইচ্ছে নেই বলেই মামির কাছে এলাম। মামি, কি করো? এই তো গাজরের হালুয়া করি। ছি, এসব মানুষে খায়? মানুষ খায় না তো কে খায়? আমি খাই না। ভালো তো, তোকে খেতে হবে না। হুম। ফ্রিজে নুডলস রাখা আছে, ইচ্ছে হলে গিয়ে বের করে খা। হুম। আর মামা কোথায় গেছে? বাজারে গেছে। ও আচ্ছা, তুমি রান্না করো, আমি গিয়ে নুডলস খাই। আচ্ছা যা। হুম। আমি রান্নাঘর থেকে এসে ফ্রিজ থেকে নুডলস বের করে খেতে লাগলাম। একটু পর মামা এলো। কিরে আরফিন, কখন এলি? কিছুক্ষণ আগেই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। দেখি ব্যাগে কি কি আছে বলেই মামার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিলাম। জানি মামা বাজারে গেলে আপুর খাবার জন্য কিছু না কিছু আনবেই। ব্যাগ খুঁজে অবশেষে একটা প্যাকেট পেলাম। প্যাকেটটা খুলে দেখি আলুর চপ আর পেঁয়াজি আছে। দেখেই তো আমার মুখে পানি চলে এসেছে। তাড়াতাড়ি একটা চপ বের করে খেতে লাগলাম। মামা আমার কাণ্ড দেখে হাসছে। তুই এখনো ছোট হয়েই থাকলি, বড় হলি না। এমন খাবার পেলে আমি ছোট বাচ্চাদের মতোই হয়ে যাই। প্যাকেটটা হাতে নিয়ে খেতে খেতে আপুর রুমের সামনে গিয়ে বললাম, আপু আসবো? না, তোকে আসতে হবে না, যা বলবি বাইরে থেকে বল। ভেতরে যেতে দিলে বলবো। তোকে আসতে হবে না, আর তোর কোনো কথা শোনার ইচ্ছেও নেই। পরে আবার পস্তাবে না তো? না, তুই যা তো, কানের কাছে আর ঘ্যান ঘ্যান করিস না। ওকে, কোনো সমস্যা নেই। আপুর রুমের কাছে থেকে চলে এলাম আমার রুমে। রুমটা আমার না, তবে আমি এলে এখানেই থাকি আর কি। রুমে এসে খাচ্ছি আর মোবাইল টিপছি। একটু পর বিনতি আপু রুমে এলো। এই কুত্তা, খাবারগুলো কোথায়? কোন খাবারগুলো? আবু যেগুলো বাজার থেকে নিয়ে এসেছে। এভাবে দাঁত কেলাবি না, তুই এভাবে দাঁত কেলাবি না, তোকে দেখতে একদম অসহ্য লাগে। খাবারগুলো কোথায়, তাড়াতাড়ি দে। এত তেলে ভাজা জিনিস খেলে গ্যাস্ট্রিক হবে, তখন পেট ব্যথা করবে, তখন তুমি কষ্ট পাবে, আর তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। তুই কষ্ট পাবি মানে কি? এমা, আমি তোমাকে ভালোবাসি না। এসব আজাইরা পেঁচাল না পারে, তাড়াতাড়ি খাবারগুলো দে তো। খাবারগুলো তো নেই। নেই মানে? সব খেয়ে ফেলেছি। কি? খাবারগুলো হজম করার আগে তুই আমার মার হজম করেবার। আপু দেখো, এটা কিন্তু ভালো হচ্ছে না।
আর তুমি তো তখন চলে যেতে বলেছিলা। কুত্তা, কি জানি যে তুই তখন খাবার দিতে গিয়েছিলি। এটা তোমার দোষ, আমার দোষ না। সো এখানে আমার মার খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হয়েছে হয়েছে, আচ্ছা থাক, আমি গেলাম। আপু দাঁড়াও। কে যায়? আচ্ছা, আমার সাথে সবসময় রেগে রেগে কথা বলো কেন? আমার ইচ্ছে, আর তুই যে কাজগুলো করেছিস তাতে তো রাখবই। ও, আর এই নাও তোমার খাবার। আমি শুধু একটা চপ আর একটা পেঁয়াজি খেয়েছি। আচ্ছা দেখ, হুম। আর তোকে আগেও বলেছি, এখনো বলছি, ভালোবাসা টালোবাসা মাথা থেকে ছেড়ে ফেলে দে। আমি তোকে কখনোই ভালোবাসবো না। আর সব থেকে বড় কথা, আমি তোর থেকে বড়। আপু চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম, তারপর কাউকে কিছু না বলে বাসা চলে এলাম। রাতে আফরিন, খেতে আই। আম্মু আসে, তুমি যাও। ওকে, আর তাড়াতাড়ি আই। আম্মু। আম্মু চলে গেল আর আমিও উঠে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে আপুর ফোনে ফোন দিলাম, কিন্তু বিজি বলছে। আবার দিলাম, এবারও বিজি বলছে। আর ফোন না দিয়ে শুয়ে থাকলাম। হঠাৎ কেন জানি না চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বুঝতে পারলাম খুবই কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি ছোট বলে কি আমাকে ভালোবাসা যায় না? হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি বিনতে আপু ফোন দিয়েছে, তাই বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি রিসিভ করলাম। কিরে, ফোন দিচ্ছিস কেন? তোমার সাথে কথা বলতাম তাই। আমার সাথে কি কথা বলবি? বিকেলে তো দেখা হলো, কথা হলো। তাও তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। আরফিন দেখ, ভালোবাসার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে দে, আর মন দিয়ে লেখাপড়া কর। আমার থেকে ভালো মেয়ে পাবে যে। তোমার থেকে ভালো লাগবে না, আমার তোমাকে হলে চলবে। তোর সাথে কথা বলাটাই না ভুল। আচ্ছা, আমি ছোট বলে কি ভালোবাসা যায় না? দেখ, আপু ফোনটা কেটে দিল। তারপর আবার ফোন দিলাম, কিন্তু বন্ধ বলছে। এভাবে অনেকবার ফোন দিলাম, কিন্তু বারবার বন্ধ বলছে। চোখ থেকে পানি বের হতে শুরু করলো। খুব কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা, ভালোভাবে কথা না বলা অনেক কষ্টদায়ক। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে একটা দৃশ্য দেখে চোখের কোণে পানি হয়ে গেল। দেখি বিনতে আপু একটা ছেলের সাথে পাশাপাশি বসে কথা বলছে আর অনেক হাসাহাসিও করছে। ছেলেটা আমাদের ভার্সিটির না। এমন দৃশ্য দেখে বুকের ভেতর ধুমড়ে মুছে যাচ্ছে। মনে হচ্ছে আমার পাটা কেউ আমার থেকে বের করে নিচ্ছে। কেউ আমার কাঁধে হাত রাখলো। তাড়াতাড়ি চোখটা মুছে নিলাম। কিরে, কাছিস কেন? বিনতি আপুদের দিকে ইশারা করে বললাম, এই জন্য। খুব আপু তো বলে দিয়েছে তোকে ভালোবাসে না, তাহলে কেন এমন করছিস? খুব ভালোবেসে ফেলেছি রে। আপু তো তোকে ভালোবাসে না, ঠিক করে কথা বলে না, এতে তুই শুধু কষ্টই পাস। আমি বলি কি, আপুকে তুই ভুলে যা। ওই ছেলেটার পুরো বায়োডাটা চাই। কেন করবি? আমার চাই, ব্যাস। আর জানি না কি করব। কেন কি করবি? উল্টাপাল্টা কিছু করবি না তো? না, আবার আজকের মধ্যে চাই। ওকে। একটু পরে। আপু, ওই ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? যার সাথে হেসে হেসে খুব কথা বলছিলা? ওটা আমার বয়ফ্রেন্ড ছিল। কি, তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? তাহলে তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোকে ভালোবাসতে পারবো না। আর দেখলি তো আমার বয়ফ্রেন্ড আছে। আপুর হাতটা ধরে বললাম, আপু আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের জীবনের চাইতেও। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। হাত ছাড় বলছি। না, আগে বলো আমাকে ভালোবাসবে। হাত ছাড় বলছি। না। আপু হাতটা সরিয়ে নিয়ে, কুত্তার বাচ্চা, তোকে হাত ছাড়তে বলছি না। গালে হাত দিলাম। ঠোঁটের কোণ দিয়ে রক্ত বের হয়ে গেল আর চোখের পানিও বের হয়ে গেল। চারদিকে তাকিয়ে দেখলাম অনেক স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে আর হাসাহাসি করছে। ওখান থেকে মাথা নিচু করে বাসা চলে এলাম। তোর এতগুলো স্টুডেন্টের সামনে থাপ্পড় দেওয়া ঠিক হলো না। আর আরফিন মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। ওকে মারা ঠিক হয়েছে। দিন দিন ওর পাগলামি আর সাহস বেড়েই যাচ্ছে। আচ্ছা, ক্লাসে চল। আম্মু আমাকে দেখে বলল, কিরে, তুই এইমাত্র গেলি আর চলে এলি যে? এমনি ভালো লাগছিল না তাই। ওহ, আর তোর গালে থাপ্পড়ের দাগ মনে হচ্ছে। এগুলো এমনি কিছু না। আচ্ছা আমি রুমে গেলাম, আর আমাকে বিরক্ত করতে আসবে না। আচ্ছা যা, বিশ্রাম নে। রুমে এসে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলাম। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু পারছি না। কারণ আমি যে ছেলে, ছেলেদের চিৎকার দিয়ে কাঁদতে নেই, লোকে মন্দ বলবে। অনেক কষ্ট হচ্ছে। শুনেছি সিগারেট খেলে নাকি কষ্ট কমে, তাই চোখ মুছে একটা সিগারেট ধরালাম
আসার সময় দোকান থেকে 1 প্যাকেট নিয়ে এসেছি। প্রথম টান দিতেই কাছে লাগলাম, কিন্তু তাও খেলাম। 4 দিন পর এই 4 দিন কিভাবে কাটলো নিজেও জানি না। অনেক কেঁদেছি। আপুকে দেখতে, আপুর সাথে কথা বলতে খুব ইচ্ছে করেছিল, কিন্তু দেখা করিনি, কথাও বলিনি, কারণ আপুকে ভুলে থাকতে হবে। জানি না ভুলতে পারবো কিনা, তবে চেষ্টা করব। তবে পরশুদিন আপু আর ওই ছেলেটার মধ্যে ব্রেকআপ করে দিয়েছি। ওদের মধ্যে ব্রেকআপ করতে অনেক কষ্ট হয়েছে। ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছি, তখন কলিং বেল বেজে উঠল। দেখো তো এই সময় আবার কে এলো? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। খুলে তো অনেক অবাক হলাম, দেখে বিনতি আপু। কিরে, কেমন আছিস? আপুর কথা শুনে তো আরো অনেক অবাক হলাম। এটা ভেবে আরো অবাক হচ্ছি যে আপু আমাদের বাসায় আসে না, আজ নিজের ইচ্ছেই এসেছে। তার উপর আমার সাথে ভালোভাবে কথা বলছে। আমি তো মনে মনে অনেক খুশি। বোবা হয়ে গেলি নাকি? আরে না, ভালো। তুমি? ভালো, চল ভিতরে যাই। আপু ভিতরে গেল। আমার মনের ভিতর তো লাড্ডু পড়ছে, কিন্তু এত সুন্দর করে কথা বলার কারণটা কি বুঝতে পারছি না। তা যাই হোক কা, আপু মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে। তা না হলে আমাদের বাসায় আসবে কেন? খুশিতে তো আমার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। না থাক, দেব না লুঙ্গি ডান্স। লুঙ্গি ডান্স দিতে গেলে আবার লুঙ্গিটা পরতে হবে। আপু গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে পড়ল। কেমন আছো ফুফি? ভালো, তুই? আপু আর আম্মু হেসে হেসে কথা বলছে, আর আমি চুপচাপ হয়ে দেখছি আর মুচকি মুচকি হাসছি। যাক বাবা, এবার তো মনে হয় আপুকে আপন করে পাবো। রাতে আপু আমাদের বাসায় থাকলো, আর শুয়ে শুয়ে ভাবছি আবার প্রপোজ করব। তখনই ফোনটা বেজে উঠলো। দেখি আপু ফোন দিয়েছে। এত রাতে ফোন কেন দিচ্ছে বুঝতে পারছি না। প্রথমবার কেটে গেল, আবার ফোন এলো, রিসিভ করলাম। হ্যাঁ বলো, আর এত রাতে ফোন দিচ্ছ কেন? ভালো, আমার রুমে আসো তো। আচ্ছা আসি। হুম। ফোন রেখে আপুর রুমের সামনে গেলাম। আমাদের রুমটা পাশাপাশি, দরজায় টোকা দিলাম। আপুর সাথে সাথে দরজাটা খুলে দিল। কি বলবা বলো? ভিতরে আয়, তারপর বলছি। আমি ভেতরে যেতেই আপু দরজা লাগিয়ে দিল। দরজা লাগালে কেন? তুই আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছিস, তোকে এমনি এমনি আমি ছেড়ে দেবো? আপু কি করছে? এমন ভাবে জামা ছেঁচে কেন? আপুর কোনো কথা বলছে না, চুলগুলো এলোমেলো করে দিল আর জামার অনেক জায়গায় ছিঁড়ে দিল। আপু হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বাঁচা বাঁচা বলে চিৎকার করতে লাগলো। আপুর কাণ্ড দেখে আমি থ হয়ে গেছি। আপু কি করতে চাইছে কিছু বুঝতে পারছি না। এর মধ্যে আব্বু আম্মু দরজা ধাক্কা দিতে শুরু করেছে, আর আপু তো বাঁচা বাঁচা বলে চিৎকার দিয়ে যাচ্ছে। আব্বু দরজা ভেঙে ভেতরে এসে দেখে আমি বিন্তু আব্বুকে ধরে আছি। আমি ধরে নেই, আপু এমনভাবে ধরে আছে যে কেউ দেখলে মনে করবে আমি ধরে আছি। আপু আমাকে ছেড়ে দিয়ে আব্বুর কাছে গিয়ে দাঁড়িয়ে কান্না করতে করতে বলল, পুপি, আপু, আরফিন আমার। আর বলতে হবে না। ছি আরফিন, তুই এত খারাপ আমি ভাবতেও পারি না। তুই যে আমার ছেলে এটা ভাবতেও আমার ঘৃণা করছে। আম্মু বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আপু আমাকে ফাঁসাচ্ছে। তোর নোংরা মুখে আমার নাম নিবি না। আজ থেকে ভাববো আমার ছেলে মরে গেছে। আব্বু বিশ্বাস করো, আপু আমাকে ফাঁসাচ্ছে। বিশ্বাস? আবার তোকে? বিশ্বাস করতাম না যদি নিজের চোখে না দেখতাম যে তুই এতটা নোংরা আর খারাপ। আমি জানি না কোন পাপ করেছিলাম যে তোর মতো একটা কুলাঙ্গার ছেলে আমার ঘরে দিয়েছে। আব্বু তার কোমরে থাকা বেলটা খুলে আমাকে মারতে লাগলো। আমি দাঁড়িয়ে আছি, আপুকে দেখলাম মিট মিট করে হাসছে। কখনো ভাবিনি আপু আমার সাথে এমন করবে, এত বড় একটা মিথ্যা অপবাদ দেবে। অনেক ব্যথা করছে, কিন্তু আপুর দেয়া ব্যথার কাছে এইসব ব্যথা কিছুই না। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছে। এই প্রথম আব্বু আমাকে মারলো। আপুকে তো কখনো ক্ষমা করব না। আব্বু আমাকে মারা থামিয়ে দিল, তারপর বলল, তুই আমার বাসা থেকে বের হয়ে আর যেন তোকে আমার চোখের সামনে না দেখি। আজ থেকে ভাববো আমার কোনো ছেলে নেই। খুব কষ্ট হচ্ছে আম্মু, বিশ্বাস করো আমি কিছু করিনি, সব আপুর সাজানো নাটক। বললাম না তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আর আমি তোর মা না, আমার কোনো ছেলে নেই। তোকে যেতে বললাম না? আপু বিশ্বাস করো আমি কিছুই করি নাই। আপুর এগুলো সব সাজানো নাটক। নিজে থেকে বের হবি না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? আচ্ছা যাচ্ছি, একদিন ঠিক ভুলটা বুঝতে পারবে, সেদিন আমাকে খুঁজে পাবে না। আর আপু আমি তো তোমাকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। বাসা থেকে বের হয়ে গেলাম। আপু এমন একটা নোংরা অপবাদ দেবে ভাবতেও পারেনি।
অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কষ্ট আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আপুকে তো কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, শার্টটাও শরীরের সাথে লেপ্টে আছে। অনেক কষ্টে পারভেজের বাসার কাছে এলাম। এসে দেয়ালে হেলান দিয়ে কলিং বেলে চাপ দিতে লাগলাম। অনেকক্ষণ পর পারভেজ দরজাটা খুলে দিল। তুই এত রাতে আর তোর এমন অবস্থা কেন? আগে ভেতরে যেতে দে, সব বলছি। আই। আমাকে একটু ধরে নিয়ে যাবি? হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। কি হয়েছে? তোর শার্টের রক্ত কোথা থেকে এলো? সোফে এসে বসে শার্টটা খুলতে লাগলাম, কিন্তু শরীরের সাথে আটকে যাচ্ছে। জোরে এক টান দিয়ে খুলে ফেললাম। তখন আমার পিঠ দেখে পারভেজ আটকে উঠল আর বলল, তো তোর শরীরে এত আঘাত কোথা থেকে আসলো? আর সব মারের চিহ্ন মনে হচ্ছে। কেউ ব্লেড দিয়ে মেরেছে। ফার্স্ট এজ বক্সটা নিয়ে আয়, পরিষ্কার করতে হবে। পারভেজ তাড়াতাড়ি ফার্স্ট এজ বক্সটা নিয়ে এলো। আমাকে বক্সটা দে। দাঁড়া, আমি পরিষ্কার করে দিচ্ছি। না, আমি করছি। বেশি কথা বলিস কেন? আর তুই কিভাবে করবি শুনি? আচ্ছা দে। পারভেজ পরিষ্কার করে মলম লাগিয়ে দিতে দিতে বলল। এবার বল, তোর এমন অবস্থা কি করে হলো? কি করলো? পারভেজকে আজকের ঘটনা সবকিছু বললাম। আমার কথা শুনে পারভেজের চোখে পানি চলে এসেছে। আমিও চোখ মুছে বললাম, আমাকে 1000 টাকা দিতে পারবি? কেন পারবো না? কি করবি? এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবো। এখানে আর থাকতে ইচ্ছে করছে না। কোথায় যাবি? জানি না, কিন্তু আমি এই শহরে থাকবো না। আর তোকে একটা কাজ করতে হবে। আগামীকাল ভার্সিটি থেকে টিসি আর আমার সব কাগজপত্র উঠিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আরে আমিও তোর সাথে যাব। আমি এখানে একা থেকে কি করব বল? আমার তো তুই ছাড়া কেউ নেই। পারভেজকে জড়িয়ে ধরে বললাম, কাঁদিস না। ওকে কাঁদিস না বলছি, আর আমি নিজেও কাঁদছি। দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলাম। নিজেকে এখন একটু হালকা লাগছে। একটু পর পারভেজ কিছু ওষুধ নিয়ে এসে আমাকে দিয়ে বলল, নে খেয়ে নে, ব্যথা কমবে। সব থেকে বড় ব্যথা তো পেয়েছি মনে। মনের ব্যথা কি করে কমাবো? মনের ব্যথা তো ওষুধ নেই, থাকলে আমি আগে খেতাম। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। পারভেজের পাশের রুমে আমি শুয়ে পড়লাম। সোজা হয়ে শুতেই পারলাম না, তাই উল্টো হয়ে শুতে হলো। পারভেজের জীবন কাহিনীটা অনেক কষ্টের, কিন্তু বাইরে থেকে বোঝার ক্ষমতা নেই যে ও কষ্টে আছে। পারভেজের বয়স যখন 10 বছর, তখন ওর মাকে হারিয়েছে। তারপর ওর বাবা আরেকটা বিয়ে করে। এতে পারভেজের জীবনে কষ্টের মেঘ ভেসে আসে। পারভেজের সৎ মা অনেক খারাপ ছিল, শুধু ওকে কষ্ট দিত, প্রতিদিন মারধর করতো। পারভেজের বাবা দেখতো, তাও কিছু বলতো না। একদিন পারভেজ ওর দাদুর কাছে পালিয়ে যায়। পারভেজের দাদুর বিজনেস ছিল, ওরা অনেক বড় লোক আমাদের থেকেও। পারভেজের দাদু তখন পারভেজের নামে সব সম্পত্তি লিখে দেয়। পারভেজ এখন লেখাপড়া করে আর ওর বিজনেসও সামলায়। শরীর ব্যথাটা কমে এলো আর ঘুম চেপে ধরলো, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে পারভেজ ঘুম থেকে ডেকে দিল। কিরে, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো। ফ্রেশ হয়ে আয়, তারপর দুইজন মিলে একসাথে নাস্তা করব। ওটা ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুজন একসাথে নাস্তা করলাম। প্রিন্সিপাল স্যারকে টিসির ব্যাপারে বলে দিয়েছি। স্যার বলছে আমি যাওয়া মাত্রই পেয়ে যাব। ও ভালো, আচ্ছা তুই তাহলে নিয়ে আয়। আর আমার থাকবো ঢাকাতে, এখানে আমার একটা বাসা আছে। ওকে। একটু পর পারভেজ ভার্সিটিতে চলে গেল। তারপর আমার আর পারভেজের সব কাগজপত্র উঠিয়ে নিয়ে বাসায় চলে এলো। দাঁড়া, আমি ব্যাগ গুছিয়ে নিই। পারভেজ ব্যাগ গুছিয়ে নিয়ে কাজের লোকটাকে ডাক দিল। হ্যাঁ, বাবা বলল। এই নিন বাড়ির চাবি। আজ থেকে আমি ঢাকায় থাকবো, মাঝে মধ্যে আসবো। আর আপনি এখানে থাকবেন, চাইলে আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে থাকবেন। আর আপনার বেতন মাসে মাসে পাঠিয়ে দিব। আচ্ছা বাবা। ওকে চাচা, ভালো থাকবেন। বাসা থেকে বের হয়ে অফিসে এসে ম্যানেজারকে সবকিছু বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। পারভেজের মেন অফিস কিন্তু ঢাকায়, আমার জন্য এখানে থাকতো। তারপর ঢাকায় চলে এলাম। এখন বর্তমানে আসা যাক। চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি বুঝতে পারছি না এখানে বিনতি আপু আসলো কিভাবে। তা যাই হোক, পারভেজ এলে এখান থেকে চলে যাব। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। চোখ মুছে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি পারভেজ। ঝরিয়ে ধরে বললাম, কি রে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। আর তোর তো আরো 4 দিন পর আসার কথা ছিল।
কাজ শেষ হয়ে গেছে তাই? ভালো করেছিস। আর আমি এখানে থাকবো না। কেন, কি হয়েছে? বিনতি আপু। বিনতি আপু কি হয়েছে? বিনতি আপু ভার্সিটিতে। ও ও মানে আমি প্রিন্সিপাল স্যারকে টিসির জন্য বলেছি। স্যার আমাকে আগামীকাল ডেকেছে। আর কত জায়গায় যাবি? বিনতি আপু তার মতো থাকবে আর তুই তোর মতো থাক। এখানে সমস্যা কোথায়? অনেক সমস্যা। ওকে আমার সহ্য হয় না, দেখতেও ইচ্ছা করে না। ওকে না, তুই ভালোবাসতি, আর আমার তো মনে হয় এখনো ভালোবাসিস। আমি চুপ হয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছি না। তুই এখানে থাকবি না আমার সাথে অন্য কোথাও যাবি সেটা বল। কোথায় যাবি? আর সেখানে যদি আপু চলে যায় তখন কি করবি? আপু কেন যাবে সেখানে? সেসব বাদ দে, তুই তোর মতো থাক আর আপু ওর মতো থাকবে, ব্যাস। থুর, রেগে আমার রুমে চলে এলাম। একটু পর পারভেজ এসে বলল, দোস্ত, তোর জন্য একটা ঘড়ি নিয়ে আসছি, দেখ তো পছন্দ হয়েছে কিনা। হয়েছে। এটা কার জন্য? এইটা আমার প্রিয় ভাইয়ের জন্য। খুব ভালো। তো তো কে সে? কেন তুই? খুশিতে জড়িয়ে ধরলাম। এত ভালোবাসিস? অনেক। আচ্ছা, একটা কথায় মাথায় ঘোরপাক খাচ্ছে। কি? বিনতি আপু এখানে কিভাবে এলো? আর এলো তো এলো সে আমাদের ভার্সিটির ম্যাম হয়ে। আরও তো কলেজের ভার্সিটি ছিল, সেখানে গেল না কেন? আল্লাহ মনে হয় তোদের এক করতে চাই। আজেরা কথা বলিস না তো। আর তোর জন্য একটা মেয়ে দেখেছি, দেখতেও অনেক সুন্দর। মনের দিক দিয়ে কেমন? অনেক ভালো, তুইও চিনিস। তাই নাকি? আর আমি তো তোকে বলেছি যখন বিয়ে করব তখন দুজনে একসাথে বিয়ে করব। একসাথে মানে একজনকে নাকি? আবে শালা, থুকু, তোর তো বোনই নেই, না হলে শালা হতি। একজনকে কেন হবে? আমি বলতে চাইছি দুইজনে একই দিনে বিয়ে করতে যাব আর দুইটা বউ নিয়ে আসবো। ওকে। পরের দিন ভার্সিটিতে প্রিন্সিপাল স্যারের রুমের কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? এসো। ভেতরে গেলাম। তোমার টিসি দিতে পারছি না। কেন স্যার? তোমার তো পরীক্ষার জন্য সবকিছু রেজিস্টার করা হয়ে গেছে। এখন তুমি যদি অন্য কোথাও যাও তাহলে এইগুলো ট্রান্সফার করতে অনেক ঝামেলা। তাই বলছি যেমন করে হোক তুমি পড়াটা এখানে শেষ করো। স্যার, আমিও টিসি না নেওয়ার জন্য বলতে এসেছিলাম। তাহলে তো ভালোই। জি স্যার। ওকে। ওকে স্যার, আমি তাহলে চাই। প্রিন্সিপাল স্যার রুম থেকে চলে এলাম। এসে পারভেজের কাছে এলাম। স্যার কি বললো? স্যার বলল এখন সবকিছু ট্রান্সফার অনেক ঝামেলার ব্যাপার, তাই থেকে যেতে। তুই কি বললি? আমি বললাম ঠিক আছে স্যার। ভালো করেছিস। চারজন মিলে গল্প করতে লাগলাম। সামিয়া এলো। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। আর এই 10 দিন কোথায় গিয়েছিলে? বিজনেসের কাজ শহর থেকে বাইরে গিয়েছিলাম। ও, দেখলাম বিনতে আপু আমাদের দিকে এলো। এসে বলল, আরফিন শোনো। আমি না শোনার ভান করে বসে থাকলাম। আরফিন শোনো। এই আরফিন, ম্যাম তোমাকে ডাকছে তো। ও জি ম্যাম, বলেন কি বলবেন? একটু এদিকে আসবে? কেন? যা বলবেন এখানে বলেন। এরা আমার সবাই আপন, সবকিছু বলতে পারেন। এখানে না, একটু ওইদিকে। যা, কি বলছিস শুনে আই। পারভেজের দিকে তাকালাম। কি হলো, যাও। উঠে বিনতে আপুর কাছে গিয়ে বললাম, জি ম্যাম বলেন। সরি। কিসের জন্য? আমার জন্য তোকে বাসা থেকে বের করে দিয়েছিল তাই। আমাকে আবার কে বাসা থেকে বের করে দিয়েছে? আমি তো জানি আমার আপন কেউ নেই, শুধু 3 জন বন্ধু ছাড়া। সরি, প্লিজ ক্ষমা করে দে। কিসের ক্ষমা চাচ্ছেন বুঝতে পারছি না। আর কি জন্য ডাকলেন সেটা বলেন, না হলে গেলাম। প্লিজ ক্ষমা করে দে। আচ্ছা আমি গেলাম বলে ছুটে এলাম। সরি বলতে এসেছে, সরি। তোকে তো আমি ক্ষমা করছি না। ম্যাম কি বলছিল? বলছিল যে যেন ক্লাসগুলো বাদ না দিই। ও, কিন্তু ম্যামকে দেখলাম চোখ মুছতে মুছতে গেল, কিন্তু কেন? আমি কেমন করে বলবো? আর হয়তো চোখে কিছু পড়েছে তাই চোখ মুছছে। হতে পারে। ক্লাসের সময় হয়ে গেল তাই ক্লাসে গেলাম। আমের পারভেজ বসে আছি। তখন পারভেজ বলল, কিরে, বিনতে আপু কি বলেছিল? বলেছে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। তুই কি বললি? বললাম কিসের ক্ষমা চাচ্ছেন বুঝতে পারছি না, কিছু বলা থাকলে বলেন, না হলে আমি চলে গেলাম। ও বিনতি আপু এলো। ক্লাস শুরু হলো। বিনতি আপুর দিকে তাকালাম, দেখে চোখগুলো লাল হয়ে আছে, মনে হয় কান্না করেছে।
কিন্তু কেন করেছে বুঝতে পারছি না। কান্না করেছে তো আমার কি। বিনতে আপু ক্লাস শেষ করে চলে গেল। এভাবে একে একে সব ক্লাস শেষ হলো। বাসায় চলে এলাম। বিকেলে আমি আর পারভেজ বসে বসে গল্প করছি, তখনই কলিং বেলটা বেজে উঠল। এখন আবার কি এলো? দাঁড়া, আমি গিয়ে দেখছি। উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখি আব্বু আম্মু বিনতে আপু। এটা দেখে কোনো রিয়াক্ট করলাম না, নরমভাবে বললাম, জি বলেন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। আমার কথা শুনে আব্বু আম্মু আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। পারভেজ ভিতর থেকে বলল, কে এসেছে রে? জানি না এগুলো কে আর কোথা থেকে এসেছে। ও, কোন সাহায্য লাগবে বা টাকা পয়সা লাগলে দিয়ে দে। আরে আপনারা কি বোবা, কথা বলেন না কেন? দেখলাম আব্বু আম্মুর চোখে পানি। আজব তো, কথা বলেন না কেন আর কাঁদেন কেন? বাবা, আমাদের ক্ষমা করে দে, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। বাবা বলেন কেন? আমি কি আপনাদের ছেলে? আমার কোনো মা বাবা নেই, আমি এতিম। কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু রাগ আর অভিমানের জন্য বলতে বাধ্য হচ্ছি। মনটা চাইছে জড়িয়ে ধরি। আব্বু আম্মু, তোমাদের ছাড়া একটা বছর অনেক কষ্টে পার করেছি। বাবা, তোকে অনেক কষ্ট দিয়েছি, সেদিন তোর উপর হাত তুলেছি, আমার ভুল করেছি, আমাদের ক্ষমা করে দে। না না, আপনারা ভুল করেননি, আপনারা ঠিকই করেছেন। আমার মতো কুলাঙ্গার সন্তানের কি দরকার আছে বলেন? বাবা, আমাদের আর এগুলো বলে লজ্জা দিস না, আমরা খুব অনুতপ্ত, প্লিজ আমাদের ক্ষমা করে দে। প্রয়োজন হলে তোর পা ধরছি, তবু আমাদের ক্ষমা করে দে। ছি, এগুলো কি বলো আব্বু? আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আব্বু আম্মু আমাকে জড়িয়ে ধরে কাছে। তোমাদের ছেড়ে এই একটা বছর অনেক কষ্টে কেটেছে, খুব কষ্ট হতো। কান্নার পর্ব শেষ হলো। আমরাও খুব কষ্টের দিন কাটিয়েছি, তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কি রে, কে এসেছে? আঙ্কেল আন্টি আপনারা ভিতরে আসেন। ভেতরে চলো। তো এখন থেকে বাইরে দাঁড়িয়ে করিয়ে রেখেছিস কেন? ভেতরে এলাম। তোরা এক হলেই আমি অনেক খুশি। পারভেজ, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমাদের মা বাবা বলে ডাকতে পারো। পারভেজ কোনো কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে পাগল ছেলে, কাঁদিস কেন? খুশিতে আম্মু। আমার একটা ভাই হলো। বুকে আয় ভাই, বুকে আয়। দূরে গিয়ে মর, আমি আম্মুকে ছেড়ে তোকে জড়িয়ে ধরতে যাচ্ছি না। বাহ, খুব ভালো তো, এখন আমাকেই ভুলে গেলি। হুম। আমাদের কথা শুনে আব্বু আম্মু হাসে। আব্বু বলল, আজ থেকে আমাদের 2টা ছেলে। আর আরফিন, তোকে একটা কথা বলবো? বলো, এতে পারমিশন নেওয়ার কি আছে? বলছি, বিনতিকে ক্ষমা করে দেওয়া যায় না? ও রাগের মাথায় এমন ভুল করে ফেলেছে। আব্বুর কথা শুনে আব্বুর দিকে তাকালাম। প্লিজ ক্ষমা করে দে, ও খুব অনুতপ্ত। বিনতে আপুর দিকে তাকালাম। আপু আমার দিকে চলচল থেকে তাকিয়ে আছে। না, আপুর সাথে সাথে মুখটা কালো হয়ে গেল। ক্ষমা করে দে। আর অন্য কথা থাকলে বলো। দে। আমি আর কিছু বললাম না, ওখান থেকে উঠে রুমে চলে এলাম। আরফিন শোন। আমার পেছনে পেছনে পারভেজ এলো। চলে এলি কেন? তো কি করব, ওকে তো আমার সহ্য হয় না। যখন ওকে চোখের সামনে দেখি তখন ওর ওপর রাগটা দ্বিগুণ বেড়ে যায়। ক্ষমা করে দে। দেখ, আমি চাই না ওই ব্যাপারে কোনো কথা বলতে। তোর ইচ্ছে? সেদিন তুই না থাকলে হয়তো আজকে বেঁচেই থাকতাম না। চুপ, মরার কথা বলিস কেন? বলবো না। রাতে আমি আর পারভেজ ছাদে দাঁড়িয়ে আছি, তখন কারো আসার শব্দ পেলাম। পেছনে ঘুরে দেখি বিনতি আপু। দোস্ত, আমার একটা কাজ মনে পড়লো, আমি গেলাম। আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব? আমিও চাই। আমি যেতে লাগলাম, তখন আপু আমার হাতটা ধরে নিয়ে বলল, আরফিন দাঁড়া। হাত ছাড়েন। আগে আমার কথাটা শোন। হাতটা ছাড়তে বলেছি। আমাকে ক্ষমা করে দে। হাতে এক ঝটকায় সরিয়ে নিয়ে থাপ্পড় মারার জন্য হাত তুলেও মারলাম না। বিনতি আপু চোখ বন্ধ করে নিয়েছে। আমি হাত নামিয়ে চলে নিচে চলে এলাম। নিচে আসতেই আম্মু বলল, খেয়ে নে। হুম। বিনতি কোথায়? আমি কেমন করে বলবো? বাবা, মেয়েটাকে ক্ষমা করে দে না। তুমি খেতে দিবে না আমি যাব? ক্ষমা করে দে না বাবা, জানিস তো ক্ষমা করা মহৎ গুণ। আমি কিছু বললাম না, খেতে লাগলাম। ক্ষমা করে দে, আপু তো তার ফুল বুঝতে পেরেছে, এটাই অনেক। খাওয়া শেষ করে বললাম ভেবে দেখব। রুমে চলে এলাম। এসে শুয়ে আছি, তখন পারভেজ এলো। আপুকে ক্ষমা করে দে, আপু আসার পর থেকেই
দেখছি আপু অনেকবার কান্না করেছে। ওর এইটুকু কান্না দেখে তোর মনটা গলে গেল? আচ্ছা, আমার জায়গা হলে তুই কি করতি? জানি না। তবে আমাকে আর এ বিষয়ে বলিস না। আচ্ছা, আল্লাহ হাফেজ। ঘুম আসছে। আল্লাহ হাফেজ। পারভেজ চলে গেল। আমি শুয়ে আছি আর ভাবছি কি করব। ক্ষমা করলে সম্মান কমে না, আরো বাড়ে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ছাদে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছি, তখন বিনতে আপু এসে পাশে দাঁড়ালো। আমি মানছি অনেক বড় ভুল করেছি, তাই বলে কি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না? ওকে, আপনাকে ক্ষমা করে দিলাম। সত্যি? বিনতে আপু আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরলেন কেন? সরি। কোথায় যাও? নিচে কেন? এমনি একটু কথা বলতাম। আমার সাথে আপনার কি কথা থাকতে পারে বুঝতে পারছি না। আর আপনাকে তো ক্ষমা করে দিয়েছি বললাম, তাহলে আর কিসের কথা? বিনতে আপু আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। অনেক কিছু। কিন্তু আমার তো নেই। আর কিছু বলার সুযোগ না দিয়ে নিচে চলে এলাম। খাবার সময় কেউ আমার পায়ে পা দিয়ে শ্বশুরি দিচ্ছে। আপু আমার সামনে বসা, তাই আপুর দিকে রেগে তাকালাম। আপু মিটমিট করে হাসছে। বুঝতে পারলাম এটা আপুই করেছে। অনেক রাগ হচ্ছে দেখে খাবারে পানি ঢেলে হাত দিয়ে উঠে পড়লাম। কি হলো, উঠলি কেন? এমনি ভালো লাগছে না। রুমে এসে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হয়ে পারভেজের রুমে গেলাম। আজ ভার্সিটিতে যাব না, অফিসে যাব। কেন? একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। ও, চল তাহলে, আমিও যাব। চল তাহলে। দুজন মিলে বের হলাম। কিরে, কোথায় যাবি? অফিসে। আরফিন, তুই তো ভার্সিটি যাবি তাই না? না, আমিও অফিসে যাব। কেন? বলছিলাম বিনতিকে যদি ভার্সিটি পর্যন্ত রেখে যেতি। ওকে আব্বু। পারভেজের দিকে রেগে তাকালাম। আব্বুকে বললাম, কেন একা একা যেতে পারবে না? আমার এমন কথা শুনে আপু মন খারাপ করে নিল। তুই এখন আর আগের আরফিন নেই, অনেক চেঞ্জ হয়ে গেছিস। আচ্ছা চলেন। আপুকে দেখলাম অনেক খুশি হলো। এতে খুশি হওয়ার আর মন খারাপ করার কি আছে বুঝতে পারছি না। আমি আর পারভেজ গিয়ে সামনে বসলাম, আর বিনতে আপু পেছনে বসলো। আমি ড্রাইভিং করতে লাগলাম। ভার্সিটির কাছে এসে আপুকে নামিয়ে দিলাম। আমাকে নিতে আসবে? কেন, আপনি কি যেতে পারবেন না? এত কথা বলিস কেন? আচ্ছা আপু, আসবো। ওকে। গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। আপুর সাথে এমন কি করিস কেন? তো কেমন করব? ওর সাথে এর থেকে ভালো করে কথা বলতে পারছি না, কেন জানি বলতে ইচ্ছেই করছে না। খুব বেশি করিস না, তোর এমন ব্যবহারে আপু অনেক কষ্ট পাচ্ছে। কষ্ট? এগুলো আবার কষ্ট হলো নাকি? সত্যি অনেক চেঞ্জ হয়ে গেছিস। ওরে আমাকে চেঞ্জ করে দিয়েছে। ওটা একটা অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যা। কি বললি? ভুলে যাব? আমার তো ওই রাতের কথা বেঁচে থাকতে ভুলতে পারবো না। যখন ও আমার সামনে আসে না, তখন ওই রাতের কথাই মনে পড়ে যায়। ও এভাবে কথা বলতে বলতে অফিস চলে এলাম। দোস্ত, তুই আপুকে ভার্সিটি থেকে নিয়ে বাসায় চলে যা, আমার যেতে বিকেল হয়ে যাবে। দুপুরে? আমি যেতে পারবো না, তুই যা। ভাই একটু যা, আমার অনেক কাজ আছে। বুঝতে পারছিস না কেন? তুই বুঝতে পারছিস না কেন? আমি যেতে পারবো না। তার থেকে তুই আপুকে ফোন করে বলে দে যেন বাসায় চলে যায়। আমি পারবো না, তুই বল। আমি পাগল নাকি? বললে বল, না হলে থাকলো, আমিও তোর সাথে যাব। যা। না। যাবি না? না। না গেলে তোর সাথে কথাই বলবো না। কেন? আব্বে, তোর কি হলো? আচ্ছা যাচ্ছি। একজনের ঢং থেকে আর বাঁচি না। এমন কিছু বললাম না। গাড়ি নিয়ে ভার্সিটির কাছে চলে এলাম। দেখি ম্যাম, সামিয়া, নাজমুল, শামিম দাঁড়িয়ে গল্প করছে। আমি গিয়ে গাড়ি দাঁড় করিয়ে হর্ন দিলাম। আমাকে নিতে এসেছে, আমি যাই তাহলে। জি ম্যাম। আর ওইটা স্যার নাকি, মানে আপনার হাজবেন্ড নাকি? কিন্তু হবু। স্যারকে বের হয়ে আসতে বলেন তো, একটু দেখি। তুমি বা তোমরা ওকে ভালো করেই চেনো। চিনি মানে বুঝলাম না। সময় হলে বুঝতে পারবে। একটু বের হয়ে আসবে। আপনি আসবেন না আমি চলে যাব? কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে, কিন্তু কে বুঝতেই পারছে না। আর স্যার মনে হয় অনেক রাগী। আরে না, আমার উপরে একটা বিষয় নিয়ে রেগে আছে তাই। ও ওকে ম্যাম, তাহলে যান। ওকে। জিনতে আপু এসে গাড়ির সামনে বসলেন। সামনে বসলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এই বিষয়ে আর কিছু বললাম না। ওর সাথে কথা বলতেই ইচ্ছে করছে না।
শামীম, নাইমুল, তোমরা কি চিনতে পারছো কণ্ঠটা? কে এটা? কণ্ঠটা পরিচিত, কিন্তু কার বুঝতে পারলাম না। ও, আমার মনে হচ্ছে এটা আরফিনের কণ্ঠ। হতেও পারে। কিন্তু ম্যাম যে বললো তার হবু হাজবেন্ড। তো এখন প্রশ্ন হচ্ছে, ম্যামের হাজবেন্ড হলে আরফিন কেমন করে হয়? আমরা তো তোকে দেখতেই পেলাম না, তো কেমন করে বলবো ওটা আরফিন? আর আজ আরফিন বা পারভেজ কেউই ভার্সিটিতে আসেনি। ক্লাসে একটা বিষয় আমি লক্ষ্য করছি। কি? ম্যাম ক্লাসের সময় আরফিনের দিকে তাকিয়েই থাকে। সামিয়ার কথা শুনে শামীম আর নাইমুল মুচকি মুচকি হাসে, কারণ তারা দুজনে আমার বিষয়টা জানে। তোমার মুচকি মুচকি হাসি কেন? তোমার কথা শুনে। আর ম্যাম আরফিনের দিকে তাকালো তো তোমার কি? আমার জিনিসের দিকে কেন তাকাবে? তোমার জিনিস মানে? মানে কিছু না। আমি জানি তুমি আরফিনকে ভালোবাসো। হুম। ও, আর তোমার আরফিনকে ভুলে যাওয়া ঠিক হবে। কেন? আরে তেমন কিছু না, নাইমুল এমনি বলছে। বলো। বলছি। আরফিন অন্য একটি মেয়েকে ভালোবাসে। কি বলছো? সামিয়া, এখানে মানুষ অনেক, কান্না করো না। আর কিচ্ছু বললো না, কাঁদতে কাঁদতেই চলে গেল। শালা দিদি তো, এখন যদি উল্টাপাল্টা কিছু করে বসে। যা করেছি ভালো করেছি, পরে যদি জানতো তাহলে হয়তো অনেক কষ্ট পেত। তাও ঠিক। চল সামিয়াদের বাসায়। চল, আবার উল্টোপাল্টা কিছু না করে বসে যে জেদি মেয়ে। শামীম আর নাইমুল সামিয়ার বাসায় গিয়ে কলিং বেল বাজালো। আন্টি সে দরজা খুলে দিল। হ্যাঁ বাবা বলো। আন্টি, সামিয়া কোথায়? সামিয়া দৌড়ে ওর রুমে কাঁদতে কাঁদতে গেল আর দরজা লাগিয়ে দিল। আমি অনেকবার ডাকাডাকি করলাম, কিন্তু দরজা খুললো না, শুধু বলল আমাকে একা থাকতে দাও। কি হয়েছে বাবা? সামিয়া কাঁদতে কাঁদতে এলো কেন? নাইমুল আজকে সবকিছু বলল। ও, আমি দেখছি। আন্টি, ওকে একটু বোঝান, আর উল্টাপাল্টা যেন কিছু না করে সেই দিকটাতে খেয়াল রাখবেন। বাবা। ওকে আন্টি, আমরা তাহলে যাই। খাওয়া দাওয়া করে যাও। না আন্টি, অন্যদিন। নাইমুল আর শামীম সামিয়ার বাসা থেকে চলে এলো। আমিও বাসায় চলে এলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আই। ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে বসলাম। আপু আবার সামনে বসলো, তাই উঠে অন্য চেয়ারে বসলাম। উঠলি কেন? এমনি খেতে দাও তো। দিচ্ছি। আম্মু খাবার দিল, আমিও খেতে লাগলাম। আজ বিকেলে আমি আর তোর আম্মু চলে যাব। আর কয়েকটা দিন থেকে যাও। আমারও তো অফিস আছে, তাই না? কখন যাবে? আস্তে আস্তে চোখ খুললাম। এবার পোশাক পরে আছে। আমাকে দেখোনি যে আমি তোমার রুমে বসে আছি? দেখছিলাম। তাও? তুমি তো দেখি অনেক লুচু। লুচুর কি দেখেছো? এদিকে আসো কেন? খাবো তাই। কি খাবে? দেখাচ্ছি। কিছু দেখতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ভার্সিটি যেতে হবে। না, আমি না খেয়ে কোথাও যাচ্ছি না। এসে আপু আমাকে কলার ধরে দাঁড় করে দিল। আপুর মুখ এত কাছে যে আপুর গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আপুর গরম নিঃশ্বাস আমাকে মাতাল করে দিয়েছে। তাই দিলাম আপুর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে। 5 মিনিট পর ছেড়ে দিলাম। হাবাতে হাবাতে বিছানায় বসে পড়লাম। হাবাতে হাবাতে বললাম, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি রুম থেকে বেরিয়ে এসে গ্যারেজ থেকে বাইক বের করলাম। একটু পর পারভেজ এলো। বাইকে যাবি নাকি? খুব ভালো, আজ তাহলে ভালোই মজা করবি। আচ্ছা আমি যাই। যা। পারভেজ গাড়ি নিয়ে চলে গেল। একটু পর আপু এলো। বাইকে যাবে নাকি? চলো তাহলে। ভেবেছিলাম আপুকে জড়িয়ে ধরতে বলবো, কিন্তু বলতে হবে, কিন্তু তা তো আর হলো না। আপু বলার আগে জড়িয়ে ধরলো। কি ফিলিংস। বাইকটা স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। মাঝে মধ্যে ব্রেকে চাপ দিতে লাগলাম, আর আপু আমার উপরে এসে পড়তে লাগলো। এই ফাজে, এটা কি হচ্ছে? কোনটা সানু? এই তো ব্রেক চাপছো। মাঝে মধ্যে দাবা পড়ে যাচ্ছে তাই। ভালোভাবে বাইক চালাও। সামনে ছোট একটা গর্ত পড়লো, তাই জোরে দিলাম ব্রেক চেপে। আর একটু পেছনে চাকা একটু ওপরে উঠে গেল, আর আপুর শরীরটা পুরো আমার উপরে এসে পড়লো। কি যে মজা লাগলো রে ভাই। এই আপনারা কিন্তু আমাকে আবার লুচু ভাবেন না, আমি কিন্তু মোটেও লুচ্চা না। আমি অনেক ভদ্র একটা ছেলে। এটা কি হলো? এত জোরে ব্রেক চাপ দিলে কেন? সামনে গর্ত ছিল তাই। একটু দেখে শুনে চালাও। এমন ভাবে দুষ্টুমি করতে করতে ভার্সিটিতে চলে এলাম। আমাকে আর আপুকে বাইকে দেখে সবাই তো হা করে তাকিয়ে আছে। এমন ভাবে সবাই তাকিয়ে আছে কেন? বুঝতে পারছো না? এত রূপসী ম্যাম
একটা স্টুডেন্টের বাইকে বসে আছে, তা অনেক ক্লোজ হয়ে। ও এই জন্য? ওকে, তুমি যাও, আমি আমার বন্ধুদের কাছে যাই। আর মেয়েদের সাথে কথা বলতে যেন না দেখি। ওকে ওকে, এত সুন্দর একটা সিনিয়র মামাতো বোন থাকতে কি জন্য অনামিদির দিকে তাকাবো বলো? আবার আপু? সরি, ভুল হয়ে গেছে। ওকে, আমি গেলাম তাহলে। বিনতে আপু চলে গেল, আর আমিও আমার বন্ধুদের কাছে এলাম। কি মামা, সব কিছু ঠিক হয়ে গেছে নাকি? ভালো তো। আমাদের ট্রিট কোথায়? ট্রিট নিতে হলে তো ক্যান্টিনে যাওয়া লাগবে। চল তাহলে। আর সামিয়া আসেনি? না, আর একটা ঘটনা ঘটে গেছে। কি? তাহলে শোন। শামীম আগামীকালের ঘটনা সবকিছু বললো। ও তাহলে চল, ওকে ওই একটু ট্রিট খাওয়ানো ঠিক হবে না, ও তো এখন অনেক কষ্ট পাবে। তারপর তিনজন মিলে ক্যান্টিনে গেলাম, দুই পেটুক অনেক কিছু খেলো। তারপর ক্যান্টিন থেকে বের হয়ে এলাম, দেখি সামিয়া একটা বেঞ্চে বসে আছে, তাই ওখানে গেলাম। হাই, কেমন আছো? আছি একরকম। কেন, কি হয়েছে? তেমন কিছু না, আর আমি 2 দিন পর আমেরিকা চলে যাচ্ছি। কেন? যার জন্য থাকলাম তাকে পেলাম না, তাই থেকে কি করব? ও, ক্লাসের সময় হয়ে গেল, তাই ক্লাসে চলে এলাম। সামিয়া মনে হয় অনেক কাছে, তাই ওর চোখ মুখ ফুলে আছে। আপু ক্লাসে এলো, ক্লাস নিতে শুরু করলো। 1 মাস পর আজ আমাদের বিয়েটা হয়ে গেল। আমি আর পারভেজ রুমের সামনে দাঁড়িয়ে আছি। দুজনে একসাথে দাঁড়িয়ে থাকার একটাই কারণ, আমার আর পারভেজের বাসর ঘর পাশাপাশি সাজানো হয়েছে তাই। দোস্ত, ভেতরে যেতে ভয় করছে। আমি কি তোর সাথে আসবো নাকি? কি? যতই হোক, বন্ধু বলে কথা, সব সময় পাশে না থাকলে কি চলে বল? শালা তুই তোর বউয়ের কাছে যা, আর আপুকে বলবো নাকি? এই না, বলে দিলে আমি শেষ। আর আমি তো মজা করে বললাম, আর তুই সিরিয়াসলি নিয়ে নিয়েছিস। আমিও মজা করলাম। খুব গল্প করা হচ্ছে না, আর তোমার গল্প করা আমি দেখাচ্ছি। আপু। মহেশে পারভেজের কড়া ধরে টানতে টানতে নিয়ে গেল। ভাই, বেঁচে থাকবো কিনা জানি না, যদি কিছু হয় যাই না তাহলে ক্ষমা করে দিস। আপু আমার কড়া ধরে টানতে টানতে নিয়ে গেল। ভাই, আমাকে ক্ষমা করে দিস রে। এই যে পাঠক পাঠিকারা, আপনারাও ক্ষমা করে দেন। জানি না বেঁচে থাকবো কি থাকবো না, দোয়া করবেন যেন বেঁচে থাকি। তো গল্পটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।